আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইম ব্যাচ আমাদের 25 ম্যানেজমেন্ট ক্লাসে স্বাগতম। যেহেতু আপনারা ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইম হয়েছেন, এই জন্য ম্যানেজমেন্ট ক্লাসগুলো আপনাদের বেসিক খুব একটা সমস্যা না। যে সকল প্রশ্নগুলো এসেছে এবং যে সকল প্রশ্নগুলো আসছে বিগত বছরে, সেই সকল প্রশ্নগুলো ভালো করে বিশ্লেষণ করতে হবে। পাশাপাশি আপনারা চেষ্টা করবেন যে ম্যানেজমেন্ট বিষয়ে কি করা দরকার এই সম্পর্কে গাইডলাইনগুলো অনুসরণ করার। তো আপনারা তো একবার পরীক্ষা দিয়ে বুঝতেই পেরেছেন, মোটামুটি একটা ধারণা আছে যে ম্যানেজমেন্ট প্রশ্ন কেমন হতে পারে, কেমন হয়, ম্যানেজমেন্ট প্রশ্ন আপনাদের কেন ভালো হচ্ছে না, বা প্রত্যাশা অনুযায়ী ম্যানেজমেন্টে কেন নাম্বার তুলতে পারছেন না, বা আপনার ঘাটতি কোথায়, এটা অনেকেই এখন ধরতে পেরেছেন। এখন শুধু হচ্ছে সেই ভুলগুলোকে সংশোধন করার। তো আমরা এখন যেহেতু সেকেন্ড টাইম ব্যাচের ফার্স্ট রিভিশন ক্লাস, আমরা চেষ্টা করব যে প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করার এবং সেগুলো আরো ভালো করে ক্লিয়ার করার। তারপরে তো আপনাদের যখন ফার্স্ট আবার শুরু হবে সেকেন্ড রাউন্ড, অর্থাৎ ফার্স্ট ইয়ারদের সাথে যখন আপনাদের আমরা পড়াবো, তখন আমরা একেবারে মানে স্লোলি পড়াবো। এখন তো ফার্স্ট পড়ানো হয় কারণ আপনাদের অনেকেই অ্যাডভান্স বা একবার পড়ার কারণে অনেক কিছুই ধারণা আছে। তো সব ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে, তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি। আজকে আমরা পড়াবো হচ্ছে অংশীদারি ব্যবসা। আজকে আমরা ক্লাস নিব হচ্ছে অংশীদারি সংগঠনের উপর। তো সকলেই জানেন এই অংশীদারি সংগঠন থেকে আপনার এমসিকিউ যে কোনো বোর্ডে দেখা যাবে একটা বা দুইটা আসবে, 100% আসবে। মানে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে এই অংশীদারি সংগঠন। তো আমরা গত ক্লাসগুলোতে পড়িয়েছি হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা, আমরা ব্যবসায়ের পরিবেশ, এক মালিকানা সংগঠন, এই তিনটা অধ্যায় পড়িয়েছিলাম। আর আজকে পড়াবো হচ্ছে অংশীদারি সংগঠন। তো এই অধ্যায় থেকে আপনার যে বিষয়গুলো লাগবে কি কি আমি বলি। এখান থেকে প্রশ্ন আসবে হচ্ছে অংশীদারি ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য আছে তার উপর। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ আছে এবং অংশীদারদের প্রকারভেদ আছে। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন করার পদ্ধতি সম্পর্কে, না করার পরিণাম, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন সম্পর্কে ধারণা, এবং অংশীদারি ব্যবসায়ের বিভিন্ন ধারা। বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রকারভেদটা। বিশেষ করে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ আছে দুইটা, সাধারণ, সীমিত বা সীমাবদ্ধ। আর একটা হচ্ছে অংশীদারদের প্রকারভেদ। 8 রকম অংশীদার আছে না, সেই 8 রকম অংশীদার সম্পর্কে আপনাকে বুঝতে হবে। শুধু মুখস্থের বিষয় না, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে আপনি এই অংশীদারি সংগঠনটা ভালো করতে পারবেন। ওকে, সবাই নিশ্চয় চলে আসছেন? ওকে, আমরা একটু অপেক্ষা করছি যে সবাই আসুক, একবার শুরু করে দিচ্ছি। ওকে, সবাই উত্তর করার চেষ্টা করবেন।
না, মাত্র শুরু করব, হ্যাঁ এখনই শুরু করব, লেট করে নিই বেশি। দেখেন, যে অংশীদার মূলধন, শ্রম, দক্ষতা ব্যতি রেখে শুধুমাত্র নাম, তার সুনাম ব্যবহার করার সম্মতির ভিত্তিতে অংশীদার হয়। যেমন সাকিব আল হাসান, সাকিব আল হাসানকে বা সাকিব খানকে আপনি যুক্ত করবেন আপনার অংশীদারি সংগঠনে, তার সুনামটা ব্যবহার করবেন। সে কোনো পরিচালনা করবে না, আপনার মূলধন দিবে না, শুধু তার সুনাম ব্যবহারের সুযোগ দিবে বা তার যশ খ্যাতিটা ব্যবহার করব আমরা। এতে অনেকে লেনদেন করতে আগ্রহী হবে। এমন অংশীদারকে কোন অংশীদার বলে? ঘুমন্ত অংশীদার, নামমাত্র অংশীদার, সীমাবদ্ধ অংশীদার, কর্মী অংশীদার। তো নিঃসন্দেহে ঘুমন্ত অংশীদার শুধুমাত্র পরিচালনা করবে না, আর সব কাজই করে, তারা পরিচালনা করার সময় নেই। নামমাত্র অংশীদার হচ্ছে সুনাম ব্যবহারের সুযোগ দিবে, ব্যবসায়ে তার সুনাম ব্যবহারের সুযোগ দেয়। সীমাবদ্ধ অংশীদার দায় সসীম বা মূলধন পর্যন্ত সীমিত, দায় হচ্ছে সসীম। কর্মী অংশীদার, তারা মূলধনের পরিবর্তে নিজস্ব শ্রম দেয়, তাদের টাকা পয়সা দিতে পারে না, তারা শ্রম দেয়। তার মানে এখানে উত্তরটা কি হওয়া উচিত? অ্যান্সার হবে বি। ওকে, সবাই বুঝে বুঝে উত্তর দিবেন। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সাহা বলতেছে 2, তারপরে হচ্ছে তানিয়া, মাহির, এরাও সবাই বলছে উত্তর। ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিয়েছেন। হুম, আচ্ছা। সীমান্ত তারাও তো সঠিক দিয়েছেন, চাঁদনি সঠিক দিয়েছেন। তারপরে আসি, তাহলে উত্তর হচ্ছে বি। এরপরটা দেখেন, যখন কোনো অংশীদারি কারবারের কোনো নির্দিষ্ট স্থায়িত্বকাল থাকে না, তখন তাকে কি বলা হয়? মানে কোনো প্রকার সময় নেই, 6 মাস, 10 মাস, 1 বছর, 5 বছর, কোনো সময় নেই, তাকে কোন অংশীদার বলা হয়? ঐচ্ছিক, নির্দিষ্ট, সীমাবদ্ধ, নির্দিষ্ট সময়। আচ্ছা, আমরা জানি আমাদের যে অংশীদারি সংগঠন, সেটা দুই ধরনের আছে। অংশীদারি ব্যবসা প্রথমত দুই ধরনের অংশীদারি সংগঠন, তার মধ্যে একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা, একটা হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি সংগঠন। তো এই যে সাধারণ অংশীদারি সংগঠন, এটা আবার দুই রকম আছে। একটা হচ্ছে নির্দিষ্ট অংশীদারি সংগঠন, নির্দিষ্ট, একটা হচ্ছে ঐচ্ছিক অংশীদারি সংগঠন। এটাও বুঝায় নেই, সীমাবদ্ধ অংশীদারি সংগঠনের একজন বা দুইজন বা তিনজন, সর্বোচ্চ 3 জনের দায় সীমাবদ্ধ থাকবে, একজন বা দুইজন বা সর্বোচ্চ 3 জন। আর সাধারণ অংশীদারি ব্যবসায়ের সবার দায় অসীম। ওকে, এরপর দেখেন নির্দিষ্ট এবং ঐচ্ছিক। নির্দিষ্ট অংশীদারি ব্যবসা বলতে নির্দিষ্ট একটা সময়, যে 6 মাস, 9 মাস বা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকবে। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের নির্দিষ্ট কোনো সময় বা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকবে না, এটা অফুরন্ত সময়। যেমন 1 বছরের জন্য একটা অংশীদারি সংগঠন করবেন, সেটা হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। আর ঐচ্ছিক হচ্ছে 1 বছর পরেও চালাই যাচ্ছেন, 5 বছর, 10 বছর, কোনো বলা নাই, বা উদ্দেশ্য কি কিছু বলা নাই, সেটা হচ্ছে ঐচ্ছিক অংশীদারি সংগঠন। নির্দিষ্ট অংশীদারি ব্যবসা, ঐচ্ছিক অংশীদারি সংগঠন। নির্দিষ্ট সম্পর্কে বলা আছে অংশীদারি আইনের 8 ধারায়, ঐচ্ছিক অংশীদারি সংগঠন সম্পর্কে বলা আছে 7 ধারায়। আর সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের আবেদনভূমি হচ্ছে ইংল্যান্ডে। ওকে, যা যা পড়ালাম একটু দেখেন, একটু অনেক কিছু ভেঙে পড়াইছি। হ্যাঁ, যে যখন কোনো অংশীদারি কারবারে কোনো নির্দিষ্ট স্থায়িত্বকাল থাকে না, তখন তাকে কি বলে?
ওকে, ভেরি গুড। উত্তর হবে ঐচ্ছিক অংশীদারি সংগঠন। তারপরে আসেন, এটা দেখেন, ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে? আমরা জানি অংশীদারি ব্যবসায় যদি সাধারণ ব্যবসা হয় তাহলে সদস্য সংখ্যা 2 থেকে 20 জন। আর যদি ব্যাংকিং অংশীদারি সংগঠন হয় তাহলে অংশীদারি ব্যবসার সদস্য 2 থেকে 10 জন। ক্লিয়ার? তাহলে উত্তর কি হওয়া উচিত? উত্তর হবে, যেহেতু বলছে ব্যাংকিং, এই যে ব্যাংকিং অংশীদারি ব্যবসা, তাহলে হবে 10 জন। আর সর্বনিম্ন কিন্তু 2 জনই থাকবে, সেটা যেটা হোক, সাধারণ অংশীদারি ব্যবসা হোক আর ঐচ্ছিক অংশীদারি সংগঠন হোক, দেখার বিষয় না। ওকে, এরপর আসি, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কোনটি? অর্থাৎ একটি অংশীদারি কারবার কিভাবে সৃষ্টি হয়? আমরা জানি পারস্পরিক সমঝোতা বা চুক্তির মাধ্যমে একটি অংশীদারি সংগঠন গঠিত ও পরিচালিত হবে 1932 সালের আইন অনুযায়ী। আর এই চুক্তি হইতে পারে 3 ভাবে: মৌখিক, লিখিত, নিবন্ধিত। তবে মৌখিক হওয়ার চেয়ে লিখিত হওয়া ভালো, লিখিতর চেয়েও নিবন্ধিত হওয়া অধিক উত্তম, তাতে কিছু সুবিধা পাওয়া যায়। তার মানে এটা কি হবে উত্তর? মূল ভিত্তি হচ্ছে চুক্তি। এগুলো একদম বেসিক পড়াশোনা, এইচএসসি লেভেলের, এগুলো খুব কঠিন বিষয়ও না। তারপর আপনাদের যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য পড়াচ্ছি, যেন তাদেরও ক্লিয়ার হয়ে যায়। নিম্নের কোন ব্যবসায়ের নিবন্ধন ঐচ্ছিক? শোনেন, সমবায় সমিতির নিবন্ধন বাধ্যতামূলক করতেই হবে, বাধ্যতামূলক। পাবলিকের ক্ষেত্রেও বাধ্যতামূলক, প্রাইভেট লিমিটেড ক্ষেত্রেও নিবন্ধন করা বাধ্যতামূলক। আর অংশীদারি কারবার এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি চাইলে নিবন্ধন করতে পারেন, নাও করতে পারেন। তবে নিবন্ধন করলে কিছু এক্সট্রা সুবিধা পাওয়া যাবে, যেমন 100 টাকার বেশি পাওনা আদায় মামলা করা যায়, পাল্টা পাওনা আদায় মামলা করা যায়। আবার কোনো অংশীদার যদি চুক্তি ভঙ্গ করে তার বিরুদ্ধে মামলা করা যায়। এই 3 ধরনের সুবিধা আছে অংশীদারি ব্যবসায় নিবন্ধন করলে। তবে ইচ্ছা, এটা করা বাধ্যতামূলক নয়। অর্থাৎ নিবন্ধন করা হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। 5 ডি। ওকে, আমি দেখব, মানে প্রথম আমি দেখব 12টা এমসিকিউর মধ্যে কার কয়টা হয়। আমি দেখব, সত্যি কথা বলবেন সবাই। সুবিধার মানে বেতন, অর্থ অথবা লাভের অংশ বিনিময়ে কোন ধরনের অংশীদারি ব্যবসায় তার সুনাম ব্যবহারের অনুমতি দেয়। ওই একটু আগে বললাম সাকিব আল হাসানকে অংশীদার হিসেবে যুক্ত করবেন কেন? তার সুনাম ব্যবহার করার জন্য। এটা হচ্ছে নামমাত্র অংশীদার। এছাড়া আপাত দৃষ্টিতে অংশীদার হচ্ছে আগে এক সময় অংশীদার ছিল কিন্তু এখন আর অংশীদার নাই, তবে তার মূলধনটা প্রতিষ্ঠানে রেখে চলে গেছে, এটা হচ্ছে আপাত দৃষ্টিতে অংশীদার। এখন তার মূলধনটা হচ্ছে ঋণ আসে, ঋণ আকারে প্রতিষ্ঠানে থাকে। কর্মী অংশীদার, যে অংশীদার আপনার ব্যবসায়ে কোনো রূপ কি দেয় না, কোনো রূপ আপনার নগদ টাকা দিতে পারে না, তবে তার পরিবর্তে সে তার নিজের শ্রম দেয়, এটা হচ্ছে কর্মী অংশীদার। সীমিত অংশীদার, যেই অংশীদারদের দায় মূলধন পর্যন্ত সীমিত থাকে। নামমাত্র অংশীদার, যারা সুনাম ব্যবহারের অনুমতি দেয়। কোন অংশীদারি ফার্মে মূলধন বিনিয়োগ করেন কিন্তু এর ব্যবসায় পরিচালনা ও ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণ করেন না? এটা আপনারা বলেন যে মূলধন বিনিয়োগ করেন, অসীম দায় বহন করেন, কিন্তু পরিচালনা করার সময় নাই, তিনি কি ধরনের অংশীদার? দেখি 7-এর উত্তর কি হবে। সোহানুর বলতেছে 7-এর এ।
সে বলতেছে নিষ্ক্রিয় অংশীদার। বাকিরা দেখি কি বলেন। আদনান এ, মাহির বলতেছে, আবরার বলতেছে ডি পরিমিত অংশীদার। পরিমিত অংশীদার না, এটা হবে না। তানজিল এবং রিদিশা, সাব্বির, সাব্বির বলতেছে ছি আপাত দৃষ্টিতে অংশীদার না, সে মূলধন দিয়ে চলে যায়। এক সময় মূলধন তার অংশীদার ছিল, এখন আর অংশীদার নাই, এটা হবে না। নামমাত্র অংশীদার সুনাম ব্যবহারের সুযোগ দেয়। তো এটা উত্তরটা আসলেই নিষ্ক্রিয়, বা এটা একটা নাম হচ্ছে ঘুমন্ত, এটাই হবে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। এরপরে আমরা আসি নাবালক অংশীদার সম্পর্কিত নিয়ম কানুন 1932 সালের অংশীদারি আইনের যে ধারায় বর্ণিত আছে। ওকে, তা আমরা বলছিলাম নাবালক অংশীদার কে? আমাদের নাবালক অংশীদারের কথা মনে রাখবেন হচ্ছে শহীদ স্যারকে দিয়ে। হ্যাঁ, শহীদ স্যার যেহেতু বিবাহ করে নাই, এজন্য শহীদ স্যারকে নাবালক আপনি বলতে পারবেন। এবং শহীদ স্যারের বয়স জানেন কত? শহীদ স্যারের বয়স হচ্ছে 30 বছর। তো এইভাবে মনে রাখতে পারেন, যেহেতু শহীদ স্যারের বয়সের সাথে মিলে যায়, এই জন্য এটা 30। অর্থাৎ নাবালক অংশীদার সম্পর্কে বলা আছে 30 ধারা, এই 30 ধারায় অংশীদারি আইনের। ঠিক আছে, ওকে। যারা যারা ভুল করছেন বলবেন কার কয়টা ভুল হয়। হ্যাঁ, ওকে। ও আচ্ছা আচ্ছা, ওইটা আগেরটা। আচ্ছা, এটা কি হবে উত্তর? 30 ধারায়। এরপর আসেন দেখি আমরা অংশীদারি হিসাবে নাবালকের দায় হচ্ছে, দায় কেমন, মানে শহীদ স্যারের দায় কেমন। শহীদ স্যার যেহেতু তার বিবাহ করে নাই, সে চিন্তা করতেছে যে ভাই আমার তো আসলে টাকা পয়সা কম, এখন যদি আমি অসীম দায় বহন করি তাহলে তো আমার ঘর বাড়ি সব বিক্রি করতে হবে। এই জন্য সে তার মূলধন পর্যন্ত দায় বহন করবে, অর্থাৎ সসীম দায় বা সীমিত অংশীদার সে। এই জন্য এটা হচ্ছে দায় হচ্ছে সীমাবদ্ধ। কোন পর্যন্ত সীমাবদ্ধ? মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। ক্লিয়ার? এরপর আসি আমরা, এইটা দেখেন যে কোন শর্ত সাপেক্ষে একজন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে ফার্মের অংশীদার বানানো যায়। যেমন আপনার মধ্যে কেয়া রানী, ধরেন কেয়া রানী, সে চাচ্ছে বিজনেস স্কোয়াডের একজন অংশীদার হইতে। তার বয়স হচ্ছে 17 বছর। তা আমরা বলছি না, ওকে তো আসলে নেওয়া যাবে না, কারণ বয়স অনুযায়ী 18 বছরের আগে নেওয়া যাবে না, কারণ সে অংশীদারি চুক্তি করার যোগ্যতা রাখে না। তো চুক্তি আইন 1872 সাল অনুযায়ী। তো এখন কেয়া রানীকে আপনার যদি সবাই মিলে সম্মতি দেন, বিজনেস স্কোয়াডের সকল শিক্ষক, বিজনেস স্কোয়াডের সকল শিক্ষক যদি সম্মতি দেয় তাহলে এই কেয়া রানীকে কিছু সময়ের জন্য মুনাফা প্রদানের শর্তে একজন নাবালক অংশীদার হিসেবে নেওয়া যাবে। তাকে মানে সীমিত অংশীদার হিসেবে নেওয়া যায় কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য সীমিত অংশীদার হিসেবে নেওয়া যাবে মুনাফা প্রদানের শর্তে। ঠিক আছে, সকল শিক্ষকের সম্মতিতে, মানে 100% অংশীদারদের সম্মতিতে একজন নাবালককে অংশীদার হিসেবে নেওয়া যায়। ওকে, তারপরে আমরা আসি, এরপর আসি কোন অংশীদারি ব্যবসায়ে যৌথ মূলধনী কোম্পানি কি অংশীদার হতে পারে? এটা কিন্তু আমাদের জগন্নাথে আসছিল, তাই না? এই বছর জগন্নাথে আসছিল, তাও কি আসছিল ঘতে, 4 নম্বর প্রশ্নে ঘতে। তো আমরা জানি একটি অংশীদারি কারবারের মূলধন, যৌথ মূলধনী কোম্পানি কি অংশীদার হতে পারে? প্রথমত হ্যাঁ পারে, হ্যাঁ পারে, তবে স্মারকলিপি দ্বারা অনুমতি থাকতে হবে। স্মারকলিপি দ্বারা অনুমোদিত না হতে পারবে না। হ্যাঁ,
অংশীদার হতে পারে, অনুমতি থাকতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আসছিল পরীক্ষায়, আমি কিন্তু আগে পড়াইছি, পরে কিন্তু আপনার পরীক্ষায় আসছে, আমি পড়াইছি কিন্তু এটা আগে। এই অংশীদার হতে পারবে তো, এটা তো আসছে পরীক্ষায়, আর পারবে না কেন? পারবে, যদি স্মারকলিপি থাকে, অনুমতি থাকে। কি ব্যাপার, 11 সবাই খ বলতেছে কেন? এগুলো সব ভুল করছে এটা। অংশীদারি হিসাবে নাবালকের দায় হচ্ছে, এটাও তো 3 ইউনিট আছে ঢাকা ইউনিভার্সিটি, যেটা বাতিল করা হয়েছে, তাই না? ওকে, দায় হচ্ছে কিরকম? ওই যে শহীদ স্যারের দায় কিরকম থাকে? শহীদ স্যারের দায় হচ্ছে সীমাবদ্ধ, বা ওই যে কেয়া রানীর কথা বললাম, তাকেও যদি আমরা নেই প্রতিষ্ঠানের অংশীদার হিসাবে, তার দায় হবে সীমাবদ্ধ, অসীম হবে না। হ্যাঁ, এই হচ্ছে প্রথম 12টা এমসিকিউ। বলেন এই 12টা এমসিকিউর মধ্যে কার কয়টা ভুল হয়েছে? দুইটির কম ভুল হয়েছে কয়জনের? দুইটির কম ভুল। দেখি, তারপর আমরা আরো 12টা করাবো। ওকে, আমাদের এইচএসসি পরীক্ষা তো খুব মেসেজ দিতেছে। ওকে, 12টাই হয়েছে, 3টা ভুল হয়েছে হচ্ছে নাইমার, 11টা হয়েছে অপর্ণ নাকি আপর্ণ, 12টা হয়েছে আখি, নাসির 11টা হয়েছে, আজকা আজকা হচ্ছে 11টা, সাইফুর নাকি সাইদুর 11টা হয়েছে। আচ্ছা আচ্ছা, সাহা হচ্ছে 11টা। ওকে, ভেরি গুড। তানবীর 10টা। আচ্ছা ঠিক আছে, সাইফুর 11টি, নাইম। আচ্ছা ঠিক আছে, এখন দেখি পরবর্তী 12টার মধ্যে কার কয়টা ভুল হয়। হ্যাঁ, আচ্ছা, রিদিশা বলতেছে 11টা, দাস বলতেছে 11টা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা আরো 11টা করে দেখি কি অবস্থা আসে। তারপরে এখানে দেখেন কি বলছে, অংশীদারি ব্যবসায় কারা অংশীদার হতে পারে না? নাবালক, পাগল, সরকারি চাকরিরত ব্যক্তি, সবগুলোই সঠিক। শোনেন, অংশীদার হতে পারে না নাবালক, পাগল, অজ্ঞান, দেউলিয়া, মানসিক ভারসাম্যহীন, তারপরে হচ্ছে আপনার বিদেশি, শত্রু, বিদেশি রাষ্ট্রদূত, রাষ্ট্রদূত, সরকারি কর্মকর্তারা, উপরে পদের লোকেরা করতে পারবে না, দেশের শত্রু, যে হচ্ছে আপনার এই যে বলে না রাজদ্রোহী, বিদেশি শত্রু, এগুলো মূলত একটা অংশীদার সংগঠনের অংশীদার হইতে পারে না। তাহলে উত্তর কি হবে? সবগুলোই হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি হবে? সবই হবে। যারা সবগুলো দিয়েছেন তাদের হয়েছে। এরপর আসেন, অংশীদারি ব্যবসায়ে একজন আপাত দৃষ্টিতে অংশীদার কাকে বলে? ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে জড়িত থাকে, ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না, অংশীদারদের পক্ষ থেকে চুক্তিতে আবদ্ধ হতে পারে, উপরের কোনোটি প্রযোজ্য নয়। এটা আপনারা বলবেন যে আপাত দৃষ্টির অংশীদার কাকে বলে।
ঠিক আছে, ওকে। 14B মারু বলতেছে এ। আচ্ছা দেখি আর কে কি উত্তর দেয়, তারপর আমি দেখে বলছি। ওকে, আমি শুধু দেখতেছি কার কি বলছেন, শোনেন। আপাত দৃষ্টিতে অংশীদার, যেমন এই রোমেন স্যার এখন একসময় আমাদের অংশীদার ব্যবসার অংশীদার ছিল, একসময় ছিল কিন্তু এখন নেই, তবে তার মূলধনটা সে প্রতিষ্ঠানে রেখে গেছে, সে নিয়ে যায় নাই, এমন অংশীদার হচ্ছে আপাত দৃষ্টিতে অংশীদার। তো মনে অংশীদার মনে হলেও প্রকৃতপক্ষে সে কোনো অংশীদার না, ঠিক আছে, এরকম অংশীদার। তাহলে এটা এটা কোনোটাই হবে না, এটা হচ্ছে সাধারণ অংশীদার, পরিচালনা অংশগ্রহণ করে না, ঘুমন্ত অংশীদার, পারে না। তাই এটা উত্তর হওয়া উচিত 4 নম্বরটা, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য 4 নম্বরটা। তারপর আসেন, একটি অংশীদারি ব্যাংকিং প্রতিষ্ঠানে সর্বোচ্চ অংশীদারের সংখ্যা হচ্ছে, একটা ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি, দুই সর্বনিম্ন, সর্বোচ্চ 10। তো 10 তো অপশনে নাই, তাহলে হবে কি কোনোটিই নয়। ঠিক আছে, কি হবে এটা, কোনোটি নয়। তারপর আসেন, ব্যাংকিং ও অব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ অংশীদারের সংখ্যা কতজন? ব্যাংকিং হলে 10 জন, অব্যাংকিং হলে 20 জন। এগুলো একদম সহজেই পারবেন, 10 এবং 20। ব্যাংকিং ও অব্যাংকিং এর ক্ষেত্রে 10 জন এবং 20 জন। অপশন অনুযায়ী কিছুটাই মিল নাই, এটা তো এখানে একটা 10 জন হওয়া উচিত, ব্যাংকিং এর ক্ষেত্রে 10 জন, আর অব্যাংকিং হলে 20 জন, এটা হওয়া উচিত। হ্যাঁ, 10 এবং 20, 10 এবং 20। অংশীদারি ব্যবসায় পরিচালনায় দিক নির্দেশক হিসেবে কাজ করে কোনটি? এই যে আপনার দিক নির্দেশনা ভবিষ্যতের দলিল হিসেবে কাজ করে কোনটা, এটা দেখি কে বলতে পারে, বলেন তো। 17 নম্বরটা কি হবে, দেখি কে কি বলতে পারেন। ইয়েস, প্রথম এটা হলো চুক্তিপত্রটা দলিল হিসেবে কাজ করে, কারণ এখানে সবকিছু লেখা থাকে, তো ওই অনুযায়ী আমাদের কাজ করতে হয়। তারপর আসে অংশীদারি কারবারের নিবন্ধন। নিবন্ধন কি? বাধ্যতামূলক, ঐচ্ছিক, ক্ষতিকর, লাভজনক? নিঃসন্দেহে অংশীদারি কারবারের নিবন্ধন করা হচ্ছে ঐচ্ছিক। আপনার ইচ্ছা হলে করবেন, ইচ্ছা না হলে করবেন না, তবে করলে কিছু সুবিধা আছে, না করার পরিণাম 69 ধারায় বলা আছে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠিত ও পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করেন কে? বলেন তো। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন, এর যাবতীয় ঝুঁকি কাকে বহন করতে হবে? ব্যবস্থাপককে, ঋণ গ্রহীতাকে, উদ্যোক্তাকে, ব্যাংকারকে? দেখি এটা কে বলতে পারেন। যদিও এটা আসলে 10 অধ্যায়ের প্রশ্ন এসে পড়ছে, তবে পারবেন আশা করি। রূপশ্রী দাস বলছে 19-এর সি। হ্যাঁ, 19-এর বলছে গ নূরের আলো, 19-এর বলতেছে ডি একজন। অবশ্যই উদ্যোক্তা, ওই যে আপনাদের এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রেনর যে থাকবে সে এটা করবে, উদ্যোক্তা ঝুঁকি নেয়, ঠিক আছে, তারা হচ্ছে বেতনভুক্ত কর্মকর্তা, তারা ঝুঁকি নেয় না। আসেন, বাংলাদেশে অংশীদারি ব্যবসায়ের সনের অংশীদারি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কত সনের? বলেন, অংশীদারি ব্যবসার আইন কত সাল?
1993, 1932, 1913, 72, 84। 94 হচ্ছে কোম্পানি, 94 কোম্পানি আইন। আর এই 32 হচ্ছে অংশীদারি আইন। এটা আসলে পারা উচিত, একদম ইজি প্রশ্ন। তারপর আসি, দেখেন, অংশীদারি ব্যবসায় প্রসঙ্গে কোন বক্তব্যটি সঠিক নয়, এটা আপনারা বলবেন, এটা আমি বলবো না। অংশীদারি চুক্তি অবশ্যই লিখিত হতে হবে। অংশীদারি ফার্মের নিবন্ধন বাধ্যতামূলক নয়। অংশীদারি ফার্মের দেনার জন্য প্রত্যেক অংশীদার ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে দায়ী থাকেন। একজন অংশীদার তার মালিকানার শেয়ার তৃতীয় কোনো পক্ষের নিকট হস্তান্তর করতে পারে না। তার মানে এখানে কোনটা সঠিক নয়, এখানে ভুল কোনটা, ভুল 21 নম্বরটা ভুল কোনটা হবে দেখি, কারণ 21 নম্বর একটু কঠিন আছে। দেখি, রিফাত, এক মিনিট। হ্যাঁ হ্যালো, বল, ক্লাসে আছি। চল পরে করিস। ওকে, এটার অংশীদারি চুক্তি অবশ্যই লিখিত হতে হবে, এটা ভুল। অংশীদারি চুক্তি মৌখিকও হইতে পারবে, কোনো সমস্যা নেই। কিছু অসুবিধা আছে, তবে মৌখিক হলে সমস্যা নেই, করা যাবে। এই অংশটা ভুল, আর এটা সবগুলোই সত্যি, এগুলো ঠিক আছে। এটাই শুধু ভুল, এই তিনটা হচ্ছে সঠিক। 21-এর উত্তর হবে এ। নাফিস, তারা সঠিক বলছেন, এটা সবাই বলছেন, মারুফ বলছেন ডি, মারুফেরটা হয় নাই। অংশীদারি কারবারের সর্বাধিক সদস্য সংখ্যা কতজন? 20 জন। তো অনেকবার পড়াইছি, পারার কথা আপনাদের। এরপর আসেন চূড়ান্ত সদ্বিশ্বাস, অর্থাৎ একজন অংশীদার অপর অংশীদারকে বিশ্বাস করবে। পারস্পরিক আস্থা ও বিশ্বাস, এগুলো হচ্ছে আমাদের কোন ক্ষেত্রে প্রযোজ্য? এটা অংশীদারি কারবারের ক্ষেত্রে প্রযোজ্য। এটাকে বলা হয় আটমোস্ট গুড ফেইথ। আটমোস্ট গুড ফেইথ সংগঠন হচ্ছে আমাদের অংশীদারি সংগঠন। সিটাডেল অফ দ্য এক্সপ্লয়েটেড, এটা হচ্ছে সমবায় সংগঠন। আরেকটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই কথাটা প্রযোজ্য নয়, এক মালিকানা সংগঠন। তারপর আসেন 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি হচ্ছে কি? ব্যক্তি ও ফার্মের মাঝে সম্পর্ক, ব্যক্তি ও কারবারের মাঝে সম্পর্ক, ব্যক্তি ও সংগঠনের মাঝে সম্পর্ক, ব্যক্তির মাঝে সম্পর্ক। এটা বলেন তো দেখি, 100% এই যে ব্যক্তি ও ফার্মের মাঝে সম্পর্ক না, ব্যক্তির মাঝে ব্যক্তির সম্পর্ক। এটা উত্তর হবে ব্যক্তির মাঝে ব্যক্তির সম্পর্ক। হ্যাঁ, ব্যক্তির মাঝে। ওকে, এবার বলেন পরবর্তী 12টায়, মানে 13 নম্বর থেকে 24, এই 12টার মধ্যে দুইটির কম ভুল কয়জনের? দেখি কার কি অবস্থা। আদনান সাজিদ 10টা হয়েছে, রূপশ্রী দাসের একটি ভুল হয়েছে, রিদিশা খানের একটি ভুল হয়েছে। বাকিদের কি অবস্থা? সালমান নাহিদ তামিমের 11টা হয়েছে মাশাল্লাহ, মারুফের 10টা হয়েছে। বা তারপরে হচ্ছে একটা নাম যেন কি দেখলাম, মাহবুবার একটা ভুল হয়েছে মনে হয়। সাহার 11টা হয়েছে, ইব্রাহিমের 2টা ভুল, সোহানুরের 10টা হয়েছে। আচ্ছা আচ্ছা, আরেকটু ভালো করতে হবে। ঠিক আছে, আরেকটু ভালো করার চেষ্টা করেন। ঠিক আছে,
ওকে ওকে, তারপর আমরা দেখি এরপরে দেখি, এখন দেখবো এরপরে, এখন 25টা, লাস্ট 25টা আছে তো একবারে, এই 25টার মধ্যে কার কয়টা হয়। ব্যাংকিং এর ক্ষেত্রে অংশীদারি কারবার গঠন করতে হলে সর্বোচ্চ, ব্যাংকিং হলে 10 জন, সর্বোচ্চ কয়জন ব্যাংকিং হলে 10 জন। আচ্ছা, এরপর আসেন, একটি আদর্শ অংশীদারি ব্যবসায় নিম্নের কোন শর্তটি পূরণ করবে। অবশ্যই একটি আদর্শ অংশীদারি সংগঠন কোনগুলো পূরণ করবে, অংশীদারি একই এলাকা অঞ্চলের হবে, এটা কোনো বাধ্যতামূলক নাই, ভিন্ন অঞ্চলের হইতে পারে অংশীদাররা। অংশীদাররা সঠিকভাবে তাদের আয়কর পরিশোধ করবে, এটা এটাও আসলে ডিপেন্ড করে না, তারা অবশ্যই বিশ্বস্ত লোক হবে। অবিশ্বস্ত হইতে পারে কেউ, কেউ সুদ ঘুষের সাথে জড়িত থাকতেও পারে, কিন্তু অংশীদারি প্রভাব সেটা থাকবে না। অংশীদারদের সাধারণ উদ্দেশ্য থাকবে এবং একে অন্যকে বিশ্বাস করবে, এটা সবচেয়ে বেস্ট অপশন, মানে এটার তুলনায় এটা বেস্ট, এটার তুলনায় এটা বেস্ট, এটার তুলনায় এটা বেস্ট, সবচেয়ে বেস্ট হচ্ছে এটা অপশন অনুযায়ী, ঠিক আছে, এটা বেস্ট। এই জন্য এইটা, কারণ একটা সাধারণ উদ্দেশ্য থাকবে। এটা নেওয়া যায়, হ্যাঁ 26-এর ক্ষেত্রে এই ডি নম্বরটা নেওয়া যায়। কি ব্যাপার, একজন মারুফ হাসান দিয়ে 27 নম্বরে ডি বলতেছে, কিন্তু 26 নম্বর এমসিকিউতে আছি আমি, দেখি 27 নম্বরটা কি হয়। অংশীদারি দলিলে উল্লেখ না থাকলে অংশীদারগণ তাদের ফার্মকে প্রদত্ত ঋণের উপর কত পার্সেন্ট হারে সুদ দেবে। হ্যাঁ 6% হারে, ঋণের উপর 6% হারে সুদ দেবে, এটা আপনারা হিসাব বিজ্ঞানে পড়েছেন। তো 6% তো অপশনে নাই, তাহলে হবে কি ডি, মারুফ হোসেন দেখি আগে থেকেই জানে, 27-এর উত্তর ডি। ভেরি গুড। নূরের আলো, আজকা, রিদিশা, তারা পারছেন, সাহা সহ। তারপর আসি দেখি, অংশীদারি ভিত্তি কি চুক্তি, চুক্তি ছাড়া কোনো অংশীদারি ব্যবসা হবে না, এগুলো থাকুক না থাকুক চুক্তি থাকা লাগবে। বাংলাদেশে অংশীদারি ব্যবসায়ের নিয়ন্ত্রণ হয় কিভাবে। 1932 সালে, এটা আগেও দেখাইলাম, এগুলো একদম ইজি প্রশ্ন, এই জন্য দ্রুত পড়তে পারতেছি। 1932 সালের আইন অনুযায়ী। এরপর এটা দেখেন, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কত ধারা অনুযায়ী আদালত কর্তৃক বিলোপ সাধনের বিধান রয়েছে। আমরা জানি অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন 5 ধাপে হইতে পারে। অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন কয় ধরনের হতে পারে, 5 রকম। একটা হচ্ছে সকলের সম্মতিতে, সকলের সম্ম, বানানটা হচ্ছে সম্ম, সকলের সম্মতিতে। একটা হচ্ছে বাধ্যতামূলক বিলোপ সাধন, যে করতেই হবে। একটা হচ্ছে বিশেষ কোনো ঘটনা থাকতে পারে। একটা হচ্ছে বিজ্ঞপ্তি দ্বারা, একটা বিজ্ঞপ্তি দিয়ে তারপর বিলোপ সাধন। একটা হচ্ছে আদালতের তত্ত্বাবধানে। এই হচ্ছে 5 ধরনের। কারণটা কি, সকলের সম্মতিতে, সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে কাল থেকে অংশীদার ব্যবসা করবে না। বাধ্যতামূলক 2টি কারণে, একজন বাদে সবাই দেউলিয়া, তাহলে সেই ক্ষেত্রে তো আপনার একজন তো একটা ব্যবসা চালাতে পারবে না। এছাড়া বাধ্যতামূলক বিলোপ সাধন হয় দেশের আইন অনুযায়ী অবৈধ, নতুন করে আইন করলো অনলাইনে ব্যবসা সংগঠন, আর অনলাইনে আর কোনো অংশীদার ব্যবসা চলতে পারবে না, সব অবৈধ। তাহলে এই বিজনেস স্কোয়াডকে অবশ্যই ভাঙতে হবে। বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, যেমন কোন অংশীদারের মৃত্যু হলো বা মেয়াদ উত্তীর্ণ হলো, তাহলে তাহলে অংশীদার ব্যবসা বন্ধ করে দিতে পারে। বিজ্ঞপ্তি দ্বারা বিজ্ঞপ্তি দিয়েছে,
আদালতের তত্ত্বাবধানে, যেমন কেউ চুক্তি ভঙ্গ করলে বা কোনো অংশীদার পাগল হয়ে গেলে বা কোনো অংশীদার তার শেয়ার হস্তান্তর করলে, এই সকল কারণে আদালতের তত্ত্বাবধানে বিরোধ সাধন হবে। চুক্তি ভঙ্গ করলে, পাগল হয়ে গেলে বা শেয়ার কোথাও হস্তান্তর করে ফেললে। তো এই বিলোপ সাধন সম্পর্কে বলা আছে 39 ধারায়। তার মধ্যে এগুলো সিরিয়াল ভাবে যাবে। সকলের সম্মতিতে বলা আছে 40, 41, 42, 43, 44 ধারায়। সকলের সম্মতিতে, এটা হচ্ছে 40 ধারায়, সকলের সম্মতিতে বাধ্যতামূলক বিশেষ ঘটনা সাপেক্ষে বিজ্ঞপ্তি দ্বারা আদালতের তত্ত্বাবধানে। এই হচ্ছে আমাদের সবগুলো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। যেমন এটা যদি লাইনটা অনেকেই অনেকভাবে মনে রাখেন, সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে আদালতে গেল। এক একজন এক একটা ভাবে মনে রাখার জন্য টেকনিক বের করে দেয়, তো যেটা মনে হয় আপনাদের। সকলে বাধ্যতামূলক বিশেষ ঘটনা সাপেক্ষে বিজ্ঞপ্তি দ্বারা আদালতের তত্ত্বাবধানে, যেভাবেই হোক মনে রাখার হলো বিষয়। বাধ্যতামূলক কারণ হয় দুইটা, একজন ছাড়া সবাই দেউলিয়া, দেশের আইন অনুযায়ী অবৈধ। এরপর হচ্ছে বিশেষ ঘটনা সাপেক্ষে কোনো অংশীদারের মৃত্যু হলে বা মেয়াদ উত্তীর্ণ হলে এরকম। আর পাগল হয়ে গেছে বা চুক্তি ভঙ্গ করছে বা শেয়ার হস্তান্তর করছে, এটা আদালতের তত্ত্বাবধানে। হুম, তারপর আসে এখানে বলছে কি, একজন অংশীদারের মৃত্যুতে, মাত্র বুঝাইছি, বা অসামর্থ্যতায় কোন অংশীদার বিরোধ সাধন হবে, আপনার কি হবে, এটা বিলুপ্ত হয় কি সাপেক্ষে, বিশেষ ঘটনা সাপেক্ষে। বিশেষ ঘটনা সাপেক্ষে। ওকে, তারপরটা দেখি। এটা দেখেন, অংশীদারি কারবারের কমপক্ষে কতজন সদস্য থাকতে হয়? কমপক্ষে 2 জন। সেটা সাধারণ অংশীদারি ব্যবসা হোক বা ব্যাংকিং হোক, কোনো সমস্যা নাই। তারপর আসেন, অংশীদারি দলিলে উল্লেখ না থাকলে মুনাফা কেমন ভাবে বন্টন হবে? ধরেন দলিলে কিছু বলা নাই, তখন মুনাফা বন্টন হবে সমানভাবে। কি হবে? সমানভাবে হবে। আচ্ছা, তারপর আসেন, নিচের কোন ব্যবসায় নিবন্ধন ঐচ্ছিক? এটা তো অনেকবার বলছি, অংশীদারি ব্যবসায় নিবন্ধন হচ্ছে ঐচ্ছিক। তারপর আসেন,
1932 সালের অংশীদারি আইনের কততম ধারায় বাধ্যতামূলক বিলোপ সাধনের কারণ উল্লেখ আছে? এটা আপনারা বলবেন। দেখি, এটা আপনারা বলেন। আচ্ছা, 35 হচ্ছে বি হবে। হ্যাঁ, এটা 2 নম্বর। 40 হচ্ছে সকলের সম্মতিতে, 41 বাধ্যতামূলক, তারপরে বিশেষ বিজ্ঞপ্তির আদালতে। অংশীদারি ব্যবসায়ের মূলধন সরবরাহ করে লাভ লোকসানের ব্যবসায় অংশীদার হয়, কিন্তু ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না, মানে ঘুমিয়ে থাকে, তাকে বলা হয় সুপ্ত বা নিষ্ক্রিয় অংশীদার বা ঘুমন্ত অংশীদার বললেও হবে। তারপর আসেন, 1932 সালের অংশীদার আইন অনুযায়ী ব্যাংকিং অংশীদারের ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন, সর্বোচ্চ 2 জন, সর্বনিম্ন 2 জন। একই প্রশ্ন অনেকবার আসছে, ওই 2 থেকে 10। তারপর আসেন, নিবন্ধনের পর চুক্তিতে কোনো পরিবর্তন আনতে হলে অংশীদারি আইনের কত ধারায়? নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা আছে 58 ধারায়। নিবন্ধনে কোনো কিছু পরিবর্তন আনতে বলা আছে 60-61 ধারায়। নিবন্ধন না করার পরিণাম সম্পর্কে বলা আছে হচ্ছে 69 ধারা। এই তিনটা। নিচের কোনটি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি? নিচের কোনটি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি? মূলধন, চুক্তি, শরিকানা, পারস্পরিক সদিচ্ছা। উত্তর হবে চুক্তি। তারপর আসেন, যদি একজন ব্যক্তির মানে একজন ছাড়া সকল অংশীদার দেউলিয়া হয়, তাহলে কিভাবে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হবে? ধরে আপনার একজন ছাড়া সবাই দেউলিয়া হয়ে গেছে, তাহলে ওই অংশীদার সংগঠনটা কিভাবে বিলোপ সাধন হবে? নিঃসন্দেহে বাধ্যতামূলক। কারণ একজন ব্যক্তির সকল অংশীদার দেউলিয়া হলে বাধ্যতামূলক বিলোপ সাধন হয়, অথবা দেশের আইন অনুযায়ী অবৈধ হয়ে গেলে ব্যবসাটা। অংশীদারি ব্যবসায়ে যে অংশীদার পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে কি বলে? তো পরিচালনায় যে অংশগ্রহণ করবে না তাকে আপনি ঘুমন্ত অংশীদার বলবেন। ঠিক আছে, কি অংশীদার বলা হবে? ঘুমন্ত অংশীদার। তারপর আসেন, মোহন ওই ফার্মের একজন অংশীদার, কিন্তু তার সংশ্লিষ্টতা সাধারণ জনগণের কাছে অজ্ঞাত, সে জানে না, কেউ জানে না। তাহলে কি সক্রিয় অংশীদার? না, তার তো সক্রিয় অংশীদার হয় না। স্টেপল? না। গোপনীয়? তাও না। ঘুমন্ত। ঘুমন্ত। স্টেপলটা সম্ভবত মোস্ট প্রবাবলি এই কর্মী অংশীদার। তারপর আমি একটু শিওর হয়ে নেই। ও না, আচরণে অনুমিত অংশীদার। আচরণ, এটা হচ্ছে আচরণে অনুমিত অংশীদার। হ্যাঁ, আচরণে অনুমিত মানে ব্যবসায় অংশীদার হিসাবে আপনার অংশীদার আপনার না, কিন্তু
তার কথাবার্তা আচার আচরণ দিয়ে অংশীদার বলে পরিচয় দেয়। যেমন মারুফ স্যারের কথা বলছি, তিনি কোনো অংশীদার নয় আমাদের, কিন্তু তার কথাবার্তা আচার আচরণ দেখলে মনে হয় তিনি বিজনেস স্কোয়াডের একজন অংশীদার। এটা হচ্ছে আচরণে অনুমিত অংশীদার। ঠিক আছে, মারুফ স্যারের বয়স কত? বয়স হচ্ছে 28। এই জন্য অংশীদারি সংগঠনের আচরণে অনুমিত অংশীদার ধারা, আচরণে অনুমিত এই অংশীদার সম্পর্কে বলা আছে 28 ধারায়। আচ্ছা, এটা কি হবে? ওকে, ঘুমন্ত জানে না কেউ, অথবা এই জন্য অজ্ঞাত, কেউ হয়তো জানে না, এটা এমনি দিয়ে দিচ্ছে পরীক্ষা এসে পড়ছে। অংশীদারি কারবারের অবসায়নের ক্ষেত্রে নগদ অর্থ বন্টনের ভিত্তি কি সমানভাবে? না। আয় ভাগের বলে অনুপাতে? তাও না। সমাপনী মূলধন হিসাবে ব্যালেন্সে? সমাপনী মূলধন হিসাবে ব্যালেন্সে? এটাও না। প্রারম্ভিক না, সমাপনী। বাংলাদেশে বহাল অংশীদারি আইন অনুযায়ী ব্যাংকিং ব্যবসায় কতজন সদস্য থাকতে পারে? ব্যাংকিং ব্যবসায় কতজন সদস্য থাকতে পারে? সর্বোচ্চ 10 জন। 10 জনের অনধিক, 10 জনের বেশি পারবে না। তারপর আসেন, কোনটি অংশীদারি কারবারের সাথে সঙ্গতিপূর্ণ নয়, মানে অংশীদারি কারবারের সাথে মিলবে না? প্রসপেক্টাস মানে বিবরণ পত্র, কারণ অংশীদারি সংগঠন বাজারে শেয়ার ইস্যু করে না, অংশীদারি পত্র প্রসপেক্টাসটা থাকবে না। কি হবে এটা? প্রসপেক্টাসটা হয় না। এটা হচ্ছে কোম্পানি সংগঠনের ক্ষেত্রে, এটা হচ্ছে কোম্পানি সংগঠনে। জয়শ্রী, মোহন্ত তারটা ঠিক আছে, নূরে তারও ঠিক আছে, আরো কয়েকজন দেখলাম পারছেন। এটা শতকরা কত ভাগ অংশীদারের সম্মতিতে একজন নাবালক অংশীদার বিবেচিত হতে পারে? এটা আপনারা বলবেন, এটা আমি বলবো না। দেখি এটা কে বলতে পারেন? অংশীদার আইন 1932 অনুযায়ী বলা আছে এটা। এটা হবে কি 100% সবাই, অর্থাৎ সকল অংশীদার সম্মতি দিলে, সকল। উত্তর হবে, এখানে একটু উত্তরটা ভুল আছে, হ্যাঁ, উত্তর হবে কি এটা, এটা হবে না, উত্তর হবে 100%। শতকরা 100% অংশীদারের সম্মতিতে এটা হয়, এটা না। বাংলাদেশে বহাল অংশীদারি ব্যবসায় আইনের কত ধারায় এ ব্যবসায় সংজ্ঞা দেওয়া প্রদত্ত হয়েছে? আমাদের অংশীদারি আইন 1932 সালের 4-এর ঘ ধারায় অংশীদার ব্যবসার সংজ্ঞা দেওয়া আছে। সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে কতিপয় ব্যক্তিবর্গ যে সংগঠন গড়ে তোলেন তাকে বলা হয় অংশীদারি ব্যবসা। তারপর আসেন, অংশীদারি ব্যবসায়ে কোন অংশীদার অসীম দায় বহন করেন না? যেমন শহীদ স্যার অসীম দায় বহন করে না। সাধারণ, ঘুমন্ত, নামমাত্র, কর্মী। তো প্রথমত এই অপশন অনুযায়ী, প্রথম অপশন অনুযায়ী একটাও হয় না। সেকেন্ড অপশন অনুযায়ী নেওয়ার সুযোগ আছে এটা, যে নামমাত্র অংশীদার অনেক সময় সীমিত থাকতে পারে, সাধারণত অসীম থাকে, তবে নামমাত্র অংশীদারও সীমিত থাকতে পারে, বাংলাদেশে অনেক সময় দেখা যায়। তবে সাধারণ কখনো সসীম হইতে পারবে না, ঘুমন্ত সসীম হইতে পারবে না, কর্মীও সসীম হইতে পারবে না, কারণ এই নামমাত্র অংশীদার সসীম হইতে পারে ক্ষেত্র বিশেষে। তাই জন্য এটার উত্তরটা গ নেওয়া যায়। তারপর আসেন, চুক্তিভিত্তিক সম্পর্কের মাধ্যমে কোন ধরনের ব্যবসা গঠিত হয়? চুক্তির মাধ্যমে বা পারস্পরিক সমঝোতার মাধ্যমে অংশীদারি সংগঠন গঠিত হয়।
ব্যবসা পরিচালনাকালে কোনো অংশীদার তৃতীয় পক্ষের সাথে চুক্তিবদ্ধ হলে তার জন্য কে দায়ী থাকবে, এটা আপনারা বলেন। শেষ এমসিকিউ, এটা আপনারা বলেন। ধরেন কোনো কারণে শহীদ স্যার কোনো একটা কোম্পানির সাথে 1 লক্ষ টাকার একটা চুক্তি করলো, তার জন্য কে দায়ী থাকবে? সব অংশীদার, উক্ত অংশীদার ব্যবসায়ের সব অংশীদার পক্ষে একজন, উত্তর হবে সবাই। নাজমুল স্যার, রিয়াদ স্যার, সম্রাট স্যার, আমির স্যার সবাই দায়গ্রস্ত হয়ে যাবে। একজনের কারণে সবাই দায়গ্রস্ত হয়ে যায়। ওকে, এবার আমাকে বলেন, এই যে মোট এমসিকিউ, তার মধ্যে 5টার কম ভুল হয়েছে কয়জনের? 5টার কম ভুল কয়জনের হয়েছে? মাহবুবা ইসলাম বৈশাখী, তার 5টার কম ভুল হয়েছে। না, সবগুলোর মধ্যে 47টা হচ্ছে নাহিদ, 47টা হয়েছে। আখির বলছে 2টা ভুল হয়েছে। সোহানুর বলছে যে তার 50 এবং 43 ভুল হয়েছে। রিদিশার 48টা হয়েছে। রূপসীর কাছে একটা ভুল হয়েছে। 24টা হয়েছে একজন বলছে ওই 25টার মধ্যে। সীমান্ত দাস 2টা ভুল হয়েছে। আচ্ছা, 4টা ভুল হয়েছে, মাশাল্লাহ। ওমর ফারুক বলছেন আলহামদুলিল্লাহ হয়েছে। ওকে ওকে। সীমান্ত বলছে 47টা হয়েছে। আদনান সাজিব 6টা ভুল হয়েছে। লাস্ট 25টার মধ্যে 3টা ভুল হয়েছে। মুনতাহার বলছে আরেকটু ভালো করতে হবে। 50-এর ভিতরে 46টা। 47টা বলছে আয়ন। আচ্ছা আচ্ছা, বাইদা বলতেছে 47টা। মাশাল্লাহ, যাক অনেকেরই ভালো হয়েছে। তো আমাদের আজকের ক্লাসটা 3টার সময় ছিল, তার পরিবর্তে আমাদের রাত্রে নিতে হয়েছে। এই হচ্ছে আমাদের আজকের ম্যানেজমেন্ট অংশীদারি সংগঠনের উপর ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস হবে কোম্পানি সংগঠনের উপর, অনেক বড় একটা ক্লাস। কেননা এই ক্লাসগুলো এখন আপনাদের করাচ্ছি, এরপর আবার ফার্স্ট ইয়ার যারা আসবে তাদের সাথে আবার করাবো। তারপরও যেন আপনারা চান্স পান, চান্সটা পাওয়া জরুরি, যেহেতু আমরা সেকেন্ড টাইমার, অনেক পরিশ্রম করতে হয়েছে গত বছর, বা কিছু ভুলের জন্য হয় নাই। এইবার যেন সেই ভুলগুলো না হয়। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।